গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব কিরণ শঙ্কর রায়ের লেখা একটি গল্প, খেমি। খেমি ছিল আমার পিসতুত ননদ। আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল 12, তার বয়স 5। একে তো বয়সে ছোট, তারপর শাসন ও শিক্ষার গুণে তার দেহ মন বয়সের চেয়েও ছোট মনে হতো। আমার পিস শাশুড়ি প্রায় সমস্ত জীবনই বাপের বাড়িতে কাটালেন। খেমিরও জন্ম হয়েছিল আমার শ্বশুর বাড়িতে এবং এখানে সে মানুষ হয়েছিল। খেমির না ছিল রূপ, না ছিল কোনো গুণ। রং কালো, মাথায় চিরুনি বড় একটা পড়তই না। হাতের নখগুলো যেমনি বড় তেমনি ধারালো এবং ময়লায় পরিপূর্ণ। কাপড় নোংরা, হাতে দুগাছা কাচের চুড়ি। এই তো রূপ। গুণেরও সীমা ছিল না। দুবেলা খাবার সময়ে ছাড়া তাকে বাড়িতে দেখা যেত না। কোথায় যে সে ঘুরত, কোন আমবাগানে, কাদের কুলগাছের তলায়, কোন অজাত কুজাতের ঘরে, তা আমরা জানতাম না এবং জিজ্ঞেস করলেও সে তার কোনো জবাব দিত না। তবে মাঝে মাঝে আমটা জামটা সঞ্চয় করে বাড়ি ফিরত। বাড়িতেও তার দুরন্তপনার অন্ত ছিল না। শুনতাম খেমি নাকি ঠাকুরঝিদের পুতুল খেলনা চুরি করত, রোদে দেওয়া কাপড় ছিঁড়ে দিত। শাশুড়ি বলতেন, ও মেয়ে ভারী বজ্জাত, ওর পেটে কেবল শয়তানি বুদ্ধি। ও আমার সুরো নিবর ভালো কাপড় জামা দেখলে হিংসেতে জ্বলে। মনে আছে, আমের দিনে ঠাকুরঝিরা আম খেতে বসেছে। আমি জল থালা এগিয়ে দিচ্ছি, শাশুড়ি আম টুকরো টুকরো করে ঠাকুরঝিদের থালায় দিচ্ছেন। খেমে পাড়া বেরিয়ে এসে চুপচাপ করে পাশে বসল। তারপর যখন দেখল তার আম পাবার কোনো আশু সম্ভাবনা নেই, তখন নিজের আঁচল থেকে কাঁচা অর্ধেক খাওয়া একটা আম বের করে তাই খেতে লাগল এবং মাঝে মাঝে আট চোখে ঠাকুরঝিদের আম খাওয়া দেখতে লাগল। ও পাড়া থেকে বসেদের বড় বউ এসেছিলেন, তার মেজো যার সঙ্গে কি নিয়ে ঝগড়া হয়েছে সেই কথা বলতে। তিনি বললেন, হ্যালো, কাকেও কিছু খেতে দেখলে অমন করে তাকিয়ে থাকিস কেন? অমন করতে নেই। বড় যা বললেন, ওর স্বভাবই ওই, যে যখন খাবে ওর বসে বসে দৃষ্টি দেওয়া চাই, যেন ওকে কেউ কিছু খেতে দেয় না। খেমি উঠে বাগানের দিকে চলল। শাশুড়ি ডাকলেন, খেমি আয় আয়, এই আমটা নিয়ে যা। খেমি সেদিকে দৃকপাত না করে ধীর পদবিক্ষেপে অন্দরের বাগানের দিকে চলে গেল। শাশুড়ি বললেন, ভয়ানক জেদি মেয়ে, একগুয়ের হদ্দ। পারিবারিক বিগ্রহের সমস্ত কাজই পিসিমা করতেন এবং দিনের সমস্ত সময়ই তিনি ভোগের দালানেই কাটাতেন। শাশুড়ি সেদিকে কটাক্ষ করে বললেন, এই নিয়ে একটা কান্নাকাটির ধুম পড়বে এখন। চারিদিককার শাসনে খেমির মনে সদাই একটা সন্দেহের ও বিদ্রোহের ভাব জেগে থাকত। এমন অনেকদিন হয়েছে যে তাকে কিছু খেতে দিতে গেলে সে হাত থেকে খাবার ছিনিয়ে নিয়ে গেছে অথবা নিয়ে আঁচলে লুকিয়েছে, পাছে শেষ পর্যন্ত তাকে জিনিসটা দেওয়া না হয় এই ভয়ে। আবার এমনও হয়েছে যে যেটা তাকে খেতে দেওয়া হয়েছে সেটা তখন না খেয়ে পরে লুকিয়ে ঢেকিশালায় বা বাগানে বসে বসে চেখে চেখে সেটাকে খেয়েছে। এই জন্য অনেকদিন চুরির অপবাদ তার ঘাড়ে পড়েছে। তবু তার অভ্যেস বদলায়নি। মাঝে মাঝে তার সেই চাপা বিদ্রোহ হিংস্র আকারে ফেটে বেরিয়ে পড়ত এবং সেদিন তার আর রক্ষে থাকত না। আমার ছোট ননদ নিরুপমা খেমির চেয়ে বছরখানেকের বড়। একদিন সে কি নিয়ে খেমিকে খুব গালাগালি দিল এবং দু একটা কিল চড়ও দিল। আগে আগে খেমি পিসিমার কাছে নালিশ করত। তিনি বলতেন, আচ্ছা তুমি যাও, বাইরে যাও, ওদের সঙ্গে ঝগড়া করো না। খেমি বুঝেছিল সেদিকে কোনো প্রতিকারের আশা নেই।
সেই থেকে বাড়ির কেউ সামনে না থাকলে সেও ঠাকুরঝিদের 2-4 ঘা দিতে ছাড়ত না। সেদিনও সে খানিকক্ষণ চুপ করে থেকে থেকে হঠাৎ নীরুর চুল ধরে তাকে মাটিতে লুটিয়ে দিল। নীরু চিৎকার করে উঠল, আর অমনি বাড়ির সমস্ত লোক হাঁ হাঁ করে ছুটে এলো। ওমা, এমন দোষী মেয়ে! আর একটু হলে নীরু বারান্দা থেকে নিচে পড়ে যেত, তাহলে কি আর ও মেয়ে রক্ষে পেত? নীরু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। খেমি সে যে লোক সমাগমে নীরুকে ছেড়ে দিয়ে এক কোণে দাঁড়িয়েছিল, সেইখানে অটল হয়ে দাঁড়িয়ে রইল। একটা কথা বলেও নিজের দোষ খালন করার চেষ্টা করল না। পিসিমা এসে তাকে মারলেন, বললেন, পাজি মেয়ে, আমায় একদণ্ড শান্তিতে থাকতে দিবি না? রাত দিন তোর জন্য আমার অশান্তি, মরেও না হতভাগী। পিসিমার 2 চোখ দিয়ে জল পড়ছিল। একমাত্র আমি সমস্ত ব্যাপারটা দেখেছিলাম। আমি জানতাম ঠাকুরঝি প্রথম মেরেছে। সে কথা প্রকাশ করতেই সবাই বললেন, তুমি বউ মানুষ, তোমার সব কথায় কথা বলার দরকার কি? আর না হয় 2টো কিলি দিয়েছে, তাই বলে অমন করে চুল ধরে মাটিতে শুয়ে দেবে? একটা কিলের বদলে যে ঠিক কী করা উচিত ছিল সেটা ধার্য না হলেও সবাই ঠিক জানলেন যে খেমি একদিন কাউকে না কাউকে খুন করবে। খেমি কিন্তু সমস্ত চেঁচামেচি গালাগালি অগ্রাহ্য করে যেমন শক্ত হয়ে দাঁড়িয়েছিল তেমনি দাঁড়িয়ে রইল। তখন শাশুড়ি বললেন, দাঁড়াও, মজা দেখাচ্ছি, একবার ডাক তো সুরেনকে। সুরেন আমার দেওর। এ বাড়িতে সর্বপ্রকার শাসনকার্য তার দ্বারা সম্পাদিত হতো। তিনি এই 2বার এন্ট্রান্স পরীক্ষা দিয়ে বাড়িতে বসেছিলেন। ঠাকুরপো এসে খেমিকে জিজ্ঞেস করলেন, কিরে, নীরুকে মেরেছিস কেন? খেমি কোনো জবাব দিল না, নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইল। অনেক কিল চড় খেল, তবু একটা কথা বলল না। কেবল তার চোখ দুটো জলে ভরে এলো আর ঠোঁট দুটো ফুলে ফুলে কাঁপতে লাগল। ঠাকুরপো বলতে লাগলেন, বল, আর কখনো মারবি? আর কখনো করবি? পিসিমা কাতর হয়ে বললেন, আর করবে না সুরেন, ও আর করবে না, এখন ওকে ছেড়ে দে। ঠাকুরপো বললেন, না পিসিমা, অমনি করেই তো তুমি ওর মাথা খেয়েছ। তারে আঁচল দিয়ে তার হাত বেঁধে ঠাকুরপো তাকে বাইরে নিয়ে গেলেন, যেন শিক্ষাকার্যে কোনো বাধা না পড়ে। সেদিন এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম যে আমি বাড়ির বউ। আমার মনে হয়েছিল আমি যদি পুরুষ হতাম তবে। থাক, সে আক্ষেপ করে আজ কোনো লাভ নেই। তবু আজ সেই সব কথা মনে পড়ে কেবলই চোখে জল আসে। কেবলই মনে হয় যদি এমন না হয়ে অমন হতো তবু তো একটা সান্ত্বনা পাওয়া যেত। বাড়িতে খেমির ভাব ছিল দাসদাসীদের সঙ্গে। গুরুজনেরা বলতেন, যেমন স্বভাব তেমনি সঙ্গী। তার ভাব ছিল আমার সঙ্গে। আমার বিয়ের কথা মনে পড়ে। বিয়ের আনন্দ কোলাহল ও বাড়ির জনতা কমে এলো। যারা বিয়ে দেখতে এসে অসুখে পড়েছিলেন তারা আরাম হয়ে দেশে ফিরে গেলেন। আমার শাশুড়ির মাসতুতো বোনের মেয়ে নিস্তারিণী ঠাকুরঝির সন্তান সম্ভাবনা হয়েছিল। তার একটি ছেলে হয়ে আতুরেই মারা গেল। এমনি করে যখন সকল হাঙ্গাম চুকল, ছুটির শেষে স্বামী কলকাতার মেসে ফিরে গেলেন এবং আমার কাজ শিক্ষার সময় এলো, তখন এই ভাসুর দেওর যা ও নানা রকম ননদের ঠাসা বাড়িটাতে একদিন হাঁপিয়ে উঠতাম। কার সঙ্গে কথা বলতে হবে, কার সামনে বা বের হওয়া নিষেধ, বউ মানুষের দ্রুত চলা উচিত কিনা, হাসা উচিত কিনা, পিতার অভাবে মাতার অত্যাধিক আদরে আমার চরিত্রে কি কি দোষ ঘটেছে, এসব কথা শুনতে শুনতে একদিন মন একেবারে উদ্ধত হয়ে উঠত। বাস্তবিকই মিত্তিরদের বাড়ির বউ হবার যোগ্যতা আমার ছিল না। তবে কথা স্বীকার করতেই হবে যে চেষ্টার ত্রুটি হয়নি। মিত্তিরদের শরিক বাড়ির একটি নতুন বউ
গান গাইতে জানতো বলে শাশুড়ি আমার স্বামীর জন্য গান জানা মেয়ে খুঁজেছিলেন। আমি একটু আধটু গান গাইতে পারতাম। আমার পুরনো হারমোনিয়ামটা আমার সঙ্গে এসেছিল, কিন্তু গান গাওয়া দূরে থাকুক, হারমোনিয়াম বাজানো আমার পক্ষে নিষেধ ছিল। একদিন ঘরের দরজা বন্ধ করে গোপনে হারমোনিয়ামটা আস্তে আস্তে একটু বাজিয়েছিলাম। তারপর দিন থেকে হারমোনিয়ামের চাবি শাশুড়ি নিজের কাছে রেখে দিলেন। স্বামীর কাছে ঘন ঘন পত্র লেখা নিষেধ, মায়ের কাছে পোস্টকার্ড ভিন্ন লেখা নিষেধ। এসবই হয়েছিল, এবং ফল যে কিছুই হয়নি এ কথা বলতে পারি না। শাসন বলো, উপদেশ বলো, শিক্ষা বলো, প্রচুর পরিমাণে পেয়েছি, কিন্তু স্বামী ছাড়া আর কারো কাছে না পেয়েছি ক্ষমা, না পেয়েছি একটু আদর। অথচ বিয়ের পর শ্বশুরবাড়ির অপরিচিত লোকের মধ্যে একটুখানি আদর পাবার জন্য মনটা উন্মুখ হয়ে থাকত। মনটা যখন বেশি উগ্র হয়ে উঠত, কিছুতেই বিরক্তি দূর করতে পারতাম না, তখন পিসিমার কথা ভাবতাম। তার সঙ্গে আমার কথা বলা নিষেধ ছিল, আমিও তাকে এড়িয়ে চলতাম। তার কাছে গেলে তিনি ভারী ব্যস্ত হয়ে উঠতেন, পাছে আমরা তার কোনো জিনিসপত্র ছুঁয়ে দিই। কারণ তিনি জানতেন যে একান্ত বিশুদ্ধতার জন্য দিনের মধ্যে যতবার স্নান করা, অন্তত কাপড় ছাড়া, অবশ্য কর্তব্য, আমার সেসব হয়ে উঠত না। কিন্তু পরে দেখেছি পিসিমা এসব প্রশ্ন একেবারেই তুলতেন না। পিসিমা একদিন হঠাৎ আমার স্বামীর নাম করে বললেন, বউ, তোকে আমি নিজ হাতে মানুষ করেছি, তুমি আমার সঙ্গে কথা বলো, আমায় দেখে অত লজ্জা করার দরকার নেই, আমি আবার একটা মানুষ। সেই দিন বুঝলাম পিসিমা কত বড় একটা ব্যথা নীরবে বহন করছেন। যখনই ছোটখাটো অত্যাচারে অধীর হয়ে পড়তাম, তখনই তার কাছে গিয়ে বসতাম। দুপুরবেলা বাইরে রোদ ঝাঁঝা করছে, কার্নিশের উপর থেকে পায়রার ডাক শোনা যাচ্ছে। পিসিমা ভোগের দালানে সমস্ত দরজা জানালা বন্ধ করে দিয়ে মেঝেতে আঁচল বিছিয়ে শুতেন। আমি একখানা খবরের কাগজের উপর সুপুরি কেটে জমা করতাম। পিসিমা হেসে বলতেন, পাগলি, আমরা যে মেয়ে মানুষ, আমাদের কি সহ্য না করে উপায় আছে? ওই কথাটা আমি কিছুতেই বুঝতে পারতাম না। মেয়ে মানুষ হয়েছি বলেই কি ন্যায় হোক অন্যায় হোক সব মাথা পেতে নিতে হবে? পিসিমা বলতেন, পূর্বজন্মে পাপ না করলে স্ত্রী জন্ম হয় না। আবার একদিন পিসিমা তার শ্বশুরবাড়ির গল্প করতেন। তাদের টিনের ঘর, তাদের মস্ত পুকুর। পিসিমশাই ঘন দুধ খেতে ভালোবাসতেন। একবার তিনি বাজি রেখে একটা কাঁঠাল একাই খেয়েছিলেন। এসব বলতে বলতে পিসিমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটু চুপ করতেন। তারপর দেখতাম তার হাতের হাত পাখাখানা টলে মেঝেতে পড়ে যেত, তার নাক একটু একটু ডাকতে শুরু করত। আমি আস্তে আস্তে বেরিয়ে দোতলার বারান্দায় গিয়ে দাঁড়াতাম। মনে হতো সূর্যের প্রচণ্ড তাপে গ্রামটা যেন মূর্ছিতের মতো পড়ে রয়েছে। দূরে গ্রামের পথ দিয়ে কচিত একটি দুটি লোক অবেলায় স্নান সেরে ভিজে গামছা মাথায় দিয়ে চলেছে। অন্তরের পুকুরে সবুজ সরপড়া জল একেবারে স্থির। পুকুরের ধারে একটা নারিকেল গাছের উপর একটা শঙ্খচিল মাঝে মাঝে তীক্ষ্ণ সুরে ডেকে উঠছে। রান্নাঘরের উঠোনে এঁটো বাসনের সামনে দু তিনটে কুকুর ভাত খেতে খেতে মাঝে মাঝে পরস্পরকে তাড়া করছে। কাছে পাঁচিলের উপর একসার কাক বসে আছে। মাঝে মাঝে এক একটা কাক এসে এঁটো ভাত নিয়ে উড়ে পালাচ্ছে। তারপর দেখতাম খেমি বাগানে গাছতলায় কি কুড়োচ্ছে। আমিও নেমে বাগানে যেতাম। সেখানে গাছের ছায়ায় বসে খেমির সঞ্চিত নুন দিয়ে কাঁচা আম খেতে খেতে খবর পেতাম দত্তদের বাড়ি তাদের নতুন গরুর একটা বাছুর হয়েছে, বাগদিরা একটা মস্ত শুয়োর মেরেছে, আরও কত কি। আমি বলতাম,
তুই যে অমন করে যেখানে সেখানে যাস, একদিন বাগদিরা তোকে ধরে নিয়ে যাবে। খেমি বলতো, ইস। একদিন উত্তেজিত হয়ে স্বামীকে বলতাম। স্বামী বলতেন, তুমিও সব গোলমালের মধ্যে যেও না। জানতাম স্বামীকে বলে লাভ নেই। তিনি কলেজে পড়েন, কোনো অত্যাচার দমন করা তার সাধ্য ছিল না, এবং অত্যাচার নিবারণ করার চেষ্টা করলে অত্যাচার কমা দূরে থাক বারবারই সম্ভাবনা ছিল। এক সময় ভাবি, যদি স্বামী আমার পক্ষ অবলম্বন করে কিছু বলতেন, তবে না জানি মিত্তির পরিবারে কি বিপ্লবী উপস্থিত হতো। অপরিচিত নয়, অন্য নয়, নিজের স্ত্রীর পক্ষ অবলম্বন করা মিত্তির পরিবারে যা কখনো হয়নি, আজ নাকি তাই হলো। এমন মেয়েও ঘরে এনেছিলাম, এমন ধরনের কথা নিশ্চয়ই উঠত। গল্প শুনেছি, কিছুদিন পূর্বে এই মিত্তির বাড়িতেই কার যেন ছেলের কলেরা হয়েছিল, কিন্তু ছেলের বাপ তো নিজের ছেলের চিকিৎসা করাতে পারবে না, বিশেষত নিজের বাপ বর্তমানে, অথবা সে কথা নির্লজ্জের মতো তাকে বলতেও পারেন না। এসব বলে ডাক্তার যখন এলো, তখন ডাক্তার না আনলেও ক্ষতি ছিল না। আমার শ্বশুর ছিলেন বাড়ির কর্তা। দুবেলা খাওয়া ও রাত্রে শোয়া ছাড়া বাড়ির ভেতরের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। জমিদারি দেখা ও পুজো আচ্চা নিয়েই তিনি ব্যস্ত থাকতেন। তিনি অত্যন্ত মন ভোলা, বেখেয়ালি মানুষ ছিলেন। কিন্তু বাড়ির যিনি কর্তা, তিনি বেখেয়ালি হলে চলে না। এই যে পিসিমার প্রতি নানাবিধ অত্যাচার উপেক্ষা হতো, সেসবের প্রতিকার করা কি তার উচিত ছিল না? যারা ছোট, কর্তব্য কর্মে ভুল হওয়া মাত্র যারা শাস্তি পেত, তাদের কর্তব্য স্মরণ করিয়ে দেবার জন্য ঢের লোক ছিল, কিন্তু যার কর্তব্য পালন না করলে সংসারে শত অশান্তির সৃষ্টি হতো, তারা কর্তব্য স্মরণ করা নিষ্প্রয়োজন মনে করত। পিসিমার কথায় ভাবি, তার যখন বিয়ে হয়েছিল তখন ছেলে দেখবার আবশ্যকতা কেউ বোধ করেনি। যার সঙ্গে তার বিয়ে হয়েছিল তার আর্থিক সচ্ছলতা না থাক, বংশের উচ্চতা ছিল। বাড়ির পুরনো চাকর মাধু ছেলে দেখতে গিয়েছিল। সে বলল, এমন ছেলে হয় না, যেন সাক্ষাৎ কার্তিক। তাদের 3-4খানা টিনের ঘর, পুকুরে মাছ, দেশে দুধ ঘি সস্তা, কিন্তু তা কেনবার করেছিল না। পিসেমশাই পিসিমার চেয়ে বছর 20 বড় ছিলেন। অবশ্য তাতে কোনো আপত্তি হবার কারণ ছিল না। বিয়ের কিছুদিন পরেই তারা এসে আমার শ্বশুরের আশ্রয়ে এই বাড়িতে বাস করতে লাগলেন। ভাইয়ের অন্যে প্রতিপালিত হয়ে পিসিমার লজ্জা হতো, এবং মাঝে মাঝে তিনি শ্বশুরবাড়ি যাবার প্রস্তাব করতেন। কিন্তু এখানকার দুধ, তামাক, কাঁঠাল প্রভৃতি ছেড়ে যেতে পিসেমশাই কোনো মতে রাজি ছিলেন না। বস্তুত খাওয়া ও দেবদি যে ভক্তি ছাড়া অন্য কোনো বিষয়ে তার বিশেষ সুনাম ছিল না। 4-5টি ছেলেপিলে হয়েছিল, কিন্তু একটিও বাঁচল না, এক খেমি ছাড়া। তারপর পিসেমশাইয়ের মৃত্যু হল। খেমিকে কোলে নিয়ে পিসিমা যখন বিধবা হলেন, তার বয়স 30-এর নিচে। তারপর থেকে কত অপমান আর ক্ষুদ্র অবহেলার মধ্য দিয়ে খেমিকে মানুষ করেছিলেন। বিধবা হয়ে পরের বাড়িতে থাকতে যে কি অসাধারণ ধৈর্য ও সহিষ্ণুতা দরকার হয়, তা পিসিমাকে দেখলে বোঝা যেত। কিন্তু পিসিমা এসবকে নিতান্ত সাধারণভাবে নিতেন। বলতেন, অদৃষ্ট। যেন শেষ মীমাংসা হয়ে গেল। অদৃষ্ট যখন, তখন আর কি, দাঁতে দাঁত চেপে নীরবে সহ্য করো। খেমির সঙ্গে ভাব হতে আমার বেশি সময় লাগেনি। ঠাকুরঝিরা আমার চিঠি খুলে আমার নামে নালিশ করে অস্থির করে তুলত। পরীক্ষার বছর স্বামীর কাছে চিঠি লেখা নিষেধ ছিল। হয়তো দরজা বন্ধ করে গোপনে তার কাছে চিঠি লিখছি। ফস করে খড়খড়ি খুলে ঠাকুরঝি বলল, ফের বৌদি, মেজদার কাছে চিঠি লেখা হচ্ছে বুঝি? মাকে বলে দেব কিন্তু।
নানা রকম ঘুষ দিয়েও তাদের মুখ বন্ধ করতে পারতাম না। চিঠি ডাকে দেবার, টিকিট কিনবার পক্ষে খেমেই ছিল আমার সহায়। দুপুরবেলা হয়তো বাক্স খুলে এটা ওটা গোছাচ্ছি, খেমি পেছন থেকে হঠাৎ ঝুপ করে আমার পিঠে ঝাঁপিয়ে পড়ল। খেমি, লাগে, ছাড়। সে ছেড়ে দিয়ে স্থির হয়ে বাক্সর কাছে বসল। তারপর ফের এটা ওটা টেনে বের করে অস্থির করে তুলল। আমি বলতাম, যা, আমি তোর সঙ্গে কথা বলবো না। অমনি সে অনুতপ্ত হয়ে উঠত। আমার সঙ্গে এই ছিল তার ব্যবহার। মাঝে মাঝে তার চুল বেঁধে কপালে টিপ পরিয়ে দিতাম, তার মলিন কাপড়ে একটু এসেন্স মাখিয়ে দিতাম। এই নিয়ে শেষ পর্যন্ত উভয়ে গঞ্জনা পেতাম। প্রথমত খেমিকে চোর সাব্যস্ত করা হতো। তারপর আমি যখন বলতাম যে আমি দিয়েছি, তখন শাশুড়ি বলতেন, নিজের ননদের সঙ্গে ঝগড়া আর পরের সঙ্গে ভাব। ক্রমে খেমির বয়স বাড়ল। তার বিদ্রোহের ভাব কখন যে অলক্ষ্যে দূর হয়ে গেল তা বোঝাই গেল না। আর সে পাড়া বেড়াতে যায় না। মাঠের ধারে জামগাছ আর রায়েদের কুলগাছের সঙ্গে তার সম্পর্ক ঘুচে গেল। তার মুখে কোমলতা আর চোখে লজ্জার আভাস দেখা গেল। কুশ্রী খেমিকে সহসা সুশ্রী বলেই মনে হতো। তার বয়স 14 হল, অথচ বিয়ের খোঁজ নেই। এ অবস্থায় পিসিমার গলা দিয়ে কি করে যে ভাত গলে তা গ্রামের লোকেরা বুঝতেই পারত না। বাড়ির সমস্ত গিন্নি বউরাও বিরক্তি বোধ করতে লাগলেন। শাশুড়ি একদিন খাবার সময়ে আমার ভাসুরকে বললেন, আচ্ছা ওপেন, ওই যে যদু দত্ত আমাদের কি কাজ করে, তার একটি ছেলে আছে, তার সঙ্গে খেমির সম্বন্ধ হয় না? ভাসুর দুধটুকু নিঃশেষ করে খেয়ে দুধের বাটিটাতে খানিকটা জল ঢেলে সেটাও পান করে বললেন, রাম রাম, সে ছোড়া 8 টাকা মাইনেতে মুহুরিগিরি করছে, তার উপর গাঁজাটা আঁশটাও চলে, তার সঙ্গে কি খেমির বিয়ে হয়? শাশুড়ি বললেন, তা তোরা একটা উপায় করে দিস। বিয়ে হলে খেমির স্বামীকে তো তোরা ফেলে দিতে পারবি নে। পিসিমার আপত্তিতে কথাটা কিন্তু বেশি দূর এগোতে পারল না। আর যদি কখনো বিয়ের কথা উঠত, শাশুড়ি বলতেন, আমি তার কিছু জানি না বাপু, যার মেয়ে তাকে জিজ্ঞেস করো। অবশেষে রাজপুর থেকে সম্বন্ধ এলো। রাজপুর আমাদের গা থেকে মাইল 15 দূরে। তারা মেয়ে দেখা নিয়ে বেশি গোলমাল করলেন না, তবে 1002 টাকা চাইলেন। শেষটা 1500 টাকায় কথা পাকা হলো। ইতিপূর্বেই আমার স্বামী ডেপুটি হয়েছিলেন এবং আমিও পূর্বের মতো কনে বউটি ছিলাম না। অতএব একরকম করে টাকাটা উঠল, বিয়ে হয়ে গেল। জামাই দেখে পিসিমা খুশি হলেন। জামাইটির বয়স অল্প, বিয়ে পড়ছে, দেখতেও ভালো, বেশ নম্র শান্ত। শুনেছিলাম অবস্থা অত্যন্ত খারাপ, একেবারে কিছু নেই বললেই হয়। তা হোক, জামাই দেখে ভাবলাম অভাগী খেমির এবার বুঝি কপাল ফিরল। জামাইয়ের নাম দীনেশ। খবর পেলাম সে যে কেবল নিঃস্ব তা নয়, তার বাপ মা ভাই বোন আপনার বলতে কেউ ছিল না। রাজপুরে রামনিধি বাবু পাটের ব্যবসা করে অনেক টাকা উপার্জন করতেন। তারাই দীনেশকে মানুষ করেছিলেন। রামনিধি বাবুর ছেলেরা কলকাতায় কলেজে পড়ত, দীনেশও সেইখানেই থাকত। রামনিধি বাবু আর তার সমস্ত পরিবার রাজপুরে থাকতেন। খেমিকে তারা সেইখানে নিয়ে গেলেন। এক কাঙালের ভার আরেক কাঙালের উপর পড়ল। এই ভেবে বিয়ের সময়ে মনটা একটু খারাপ হয়েছিল, তবু এই আশা করেছিলাম যে খেমি অনেক কষ্ট পেয়েছে, ভগবান তাকে আর কষ্ট দেবেন না। বিয়ের কিছুদিন পরে সে যখন শ্বশুরবাড়ি থেকে কিছুদিনের জন্য ফিরে এলো, তখন তার আশ্চর্য পরিবর্তন দেখলাম। অনেক ফর্সা হয়েছে,
শরীরটাও আগের চেয়ে অনেক ভালো। সিঁথির সিঁদুরে কাপড় চোপড়ে তাকে বেশ দেখাচ্ছিল। স্বামীর প্রেম তার সমস্ত দেহে যেন সোনার কাঠি ছুঁয়ে দিয়েছিল। সেই দুষ্টু পাগলি মেয়েকে একেবারে অপূর্ব লক্ষ্মীশ্রী মণ্ডিত বলে মনে হচ্ছিল। সে আর সেই দুর্দান্ত খেমি নয়, সে স্বামীর প্রণয়িনী, গৃহের গৃহলক্ষ্মী। রাজপুর থেকে সে যেদিন এলো তার পরদিনই তার কাছে একখানা চিঠি এলো, রঙিন খামের উপর লেখা, শ্রীমতী জ্যোৎস্না দেবী। আমি জিজ্ঞাসা করলাম, কিলো খেমি, আবার জ্যোৎস্না হলে কবে? সে জবাব দিল না, মুখ নিচু করে একটু একটু হাসতে লাগল। আজও যেন ছবির মতন সেসব দিনকার ঘটনা আমার চোখের সামনে ভাসছে। এতটুকু বয়স থেকে যাকে দেখলাম, সে মেয়ে বড় হয়ে একদিন ঘরের কল্যাণী গৃহিণী হল। আজ সে নাই, এ কথা হঠাৎ কেমন অসম্ভব বলে মনে হয়। হ্যাঁ, তারপর বছরখানেক তার সঙ্গে দেখা হয়নি, কারণ আমি স্বামীর সঙ্গে বাংলাদেশের জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছিলাম। সেও তার শ্বশুরবাড়ি থেকে ফিরে আসেনি, তবে মাঝে মাঝে তার চিঠি পেতাম। এইরকম 4-5 মাস চলল, তারপর চিঠিও বন্ধ হল। ফাল্গুন মাসের শেষেই স্বামীর স্বাস্থ্যভগ্ন হওয়াতে ছুটি নিয়ে দেশে ফিরে যাওয়া হলো। পিসিমার কাছে শুনলাম তিনিও অনেকদিন হলো খেমির চিঠি পাননি। রামনিধি বাবুর স্ত্রীর কাছে চিঠি লিখে কোনো জবাব পেলাম না। এমন সময়ে দীনেশের এক চিঠি পেলাম, তাতে লেখা ছিল খেমির খুব অসুখ, এবং চিঠির ভাবে বুঝলাম সেখানে চিকিৎসা যত্ন কিছুই হচ্ছে না। দীনেশের ইচ্ছা আমরা তাকে নিয়ে আসি। লোক পাঠালাম তাকে আনতে। তারা বললেন এমন বিশেষ কিছু নয়, ঠান্ডা লেগে একটু কাশি হয়েছে। কিন্তু ছাড়লাম না। শাশুড়ি একটু আপত্তি করেছিলেন, বললেন তাদের বউ, তারা যদি উচিত বিবেচনা না করেন। শ্বশুরকে বললাম, তিনি নিষেধও করলেন না, উৎসাহ দিলেন না। স্বামীর ডেপুটিতে পরিবারের মধ্যে আমার প্রতিপত্তি কিছু বেশি ছিল, সেই জোরে নিজেই জোগাড় করে তাকে আনালাম। পালকি এসে যখন অন্দরের উঠোনে নামল, দেখলাম খেমির উঠবার সামর্থ্য নেই। পাংশু শীর্ণ মুখের মধ্যে কেবল চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বলতা লাভ করেছে। ডাক্তার বলল যক্ষা। মনে জানতাম বাঁচবে না, তবু হায় রে, মানুষের মনের এই তবু সংসারে শত উপেক্ষার মধ্যে যে মানুষ হয়েছিল, আজ যেমনি সে জীবন উৎসবের দ্বারে এসে দাঁড়ালো, অমনি কি মৃত্যু তাকে স্মরণ করল? রোগের যে ইতিহাস পাওয়া গেল সে হচ্ছে এই, রামনিধি বাবুর একটি মেয়ে কিছুদিন হলো ওই রোগে মারা যায়। তার অসুখের সময়ে ডাক্তার রোগীর পরিচর্যা সম্বন্ধে শুশ্রূষাকারীদের বিশেষ সাবধান করে দিয়েছিলেন। অতএব রামনিধি বাবুর স্ত্রী খেমিকে দিয়ে তার শুশ্রূষা করিয়েছিলেন। যদি যথেষ্ট সাবধানতা অবলম্বন করা হতো, তবে হয়তো এমন সর্বনাশ হতো না। আবার ভাবি অদৃষ্ট, বারে বারে সেই অদৃষ্ট। একদিন যেমন মানুষের আচরণ বুঝতাম না বলে অদৃষ্ট বলে চুপ করে থাকতাম, আজও তেমনি চুপ করে রইলাম। শুনতে পেলাম খেমি সাবধান হবার চেষ্টা করলে রামনিধি বাবুর স্ত্রী বিরক্ত হতেন। দীনেশ জানত, কিন্তু সে যে তাদের খেয়ে মানুষ। খেমি আমাদের এখানে এসে মাসখানেক ছিল। ডাক্তারি, কবরেজি, মুষ্টিযোগ কিছুতে কিছু হলো না। অনেক রাতে সমস্ত বাড়ি নিদ্রায় মগ্ন, ঘরের সমস্ত জানলা খোলা। খেমি বিছানায় বিলীন হয়ে থাকত, মাঝে মাঝে একটু কাশি, তাও আস্তে। ঘরের নিস্তব্ধতা ঘড়িটার শব্দে কেঁপে কেঁপে উঠছিল। বারান্দায় লণ্ঠনটা জ্বলছিল, আমি একটু একটু বাতাস দিচ্ছিলাম। পিসিমা মেঝেতে শুয়েছিলেন। হঠাৎ ধর্মর করে উঠে বললেন, কি
কি বউ, কি? আমি বললাম, কই পিসিমা, কিছু নয় তো, আপনি ঘুমোন, আমি আছি। সে রাত্রে তার বুকের ব্যথাটা একটু বেড়েছিল। খেমি বলল, বৌদি। কি খেমি? আমি বাঁচব না, না? আমি বললাম, কে বলল তুমি বাঁচবে না? তুমি ভালো হবে, তবে একটু দেরি হবে। না বৌদি, আমি বুঝতে পারছি আমি বাঁচব না। আমি বললাম, লক্ষ্মীটি, একটু ঘুমাও। ঘুম যে পাচ্ছে না বৌদি, একটু চেষ্টা করে দেখো। সে বলল, না, ঘুম পাচ্ছে না। তার চেয়ে তুমি একটা কথা বলো। দেখো বৌদি, এই রাত্রিরগুলো যেন যেতেই চায় না। রাত্রির আমার ভালো লাগে না। কি চুপচাপ, একটা শব্দ পর্যন্ত নেই। চুলগুলো কাটতে দেয়নি বলে বেনি বেঁধে দিয়েছিলাম। মনে হতো সে যেন সে ছোট্ট মেয়েটি রয়েছে, আমার উপর তেমনি নির্ভর, আমার কথার উপর তেমনি বিশ্বাস। জীবনের শেষ কয়েকটা দিন বুদ্ধিহীনা খেমির বুদ্ধি যেন অকস্মাৎ উজ্জ্বল হয়ে উঠেছিল। প্রায় সে মৃত্যুর কথা বলতো। মৃত্যুকে যে সে ভয় করতো এমন মনে হয় না, তবে মাঝে মাঝে দেখেছি চোখের পাতা জলে ভিজে। জিজ্ঞেস করলে কিছু বলতো না। চিরকালই তার ওই রকম চাপা স্বভাব। মনে হতো ওপারে সে এত কাছাকাছি পৌঁছেছে যে সেখানকার অনেক রহস্য সে যেন বুঝতে পারত। একদিন সে জিজ্ঞেস করল, আচ্ছা বৌদি, মরলে কি লোকে পৃথিবীর কথা ভুলে যায়? আমি কি বলবো? আমি সামান্য মেয়ে মানুষ, আমি সেসব কথার কি জানি। একদিন রাত্রে সে বেশি অস্থির হয়ে পড়ল। পিসিমাকে বলল, মা, আমায় একটু কোলে নে। পিসিমা দুই হাতে তাকে বুকে জড়িয়ে ধরলেন। তার দুই চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগল। স্বামীকে ডেকে নিয়ে এলাম। খেমি বলল, মেজদা, আমি আর বাঁচব না। সবাইকে ডাক, একবার সবাইকে দেখি। স্বামী বললেন, খেমি, একটু স্থির হয়ে শও তো। সে বিছানায় স্থির হয়ে শুল। বলল, মেজদা, ভয় করছে। স্বামী কেশে গলা পরিষ্কার করে বললেন, ভয় কি, এই তো আমি আছি, আমি তোর কাছে বসছি, নে, তুই আমার হাত ধরে থাক। সে ছোট মেয়েটির মতো তার হাত ধরে কোলের কাছে ঘুমিয়ে পড়ল। আমি আর ঘরে থাকতে পারলাম না। বেরিয়ে এসে বারান্দায় দাঁড়ালাম। আকাশের দিকে তাকালাম। চাঁদ তখন অস্ত গিয়েছে। পাথরের মতো কঠিন কালো আকাশে তারাগুলো জ্বলজ্বল করছিল। বাইরে বাগানের গাছগুলো স্তব্ধ কালো। ঘরে ঘরে দরজা বন্ধ। অন্ধকারে সেই প্রকাণ্ড বাড়িটা কেমন যেন রহস্যপূর্ণ। তারই মাঝখানে খেমি, আমাদের সেই ছোট্ট খেমি, এ কোন অন্ধকারের তলায় তলিয়ে যাচ্ছে। আমি যেন স্পষ্ট বুঝতে পারলাম, আকাশে, গাছগুলোয়, এই বাড়িটার মধ্যে কি যেন ইঙ্গিত খেলে গেল। তারা যেন এই ঘরটার পানে চেয়ে কিসের প্রতীক্ষা করছে। কেবল মানুষের সেদিকে খেয়াল নেই। তারা খেয়ে দিয়ে নিশ্চিন্ত মনে নিদ্রা দিচ্ছে। একবার মনে হলো চেঁচিয়ে সবাইকে ডাকি, ওগো, তোমরা ওঠো, ওঠো, একটা প্রাণ শেষ হয়ে যাচ্ছে। যেদিন তার মৃত্যু হলো সেদিন সকালবেলা সে ভালোই ছিল। আমায় ডেকে বলল, বৌদি, তাকে একটা টেলিগ্রাম করো। দীনেশ তার আগের দিনই ফিরে গিয়েছিল। তার কলেজ খোলা।
তাই তাকে আর টেলিগ্রাম করা হলো না, চিঠি লিখে দেওয়া হলো। সেদিন দুপুরবেলা সে একটু ঘুমোলো। বাইরে বারান্দায় রোদের তাপ নিবারণ করার জন্য চিক ফেলে দেওয়া হয়েছিল। আমি কাছে বসেছিলাম। তার ঘুমের মধ্যে যে নিঃশ্বাস প্রশ্বাসটুকু চলত, সে এত আস্তে যে মনে হতো এই বুঝি বন্ধ হয়ে গেল। একটা মাছি উড়ে উড়ে ক্রমাগত তার মুখে চোখে বসছিল। আমি আঁচল দিয়ে সেটাকে তাড়িয়ে দিচ্ছিলাম। বাড়ির পুরুষেরা জুতো খুলে পা টিপে টিপে এসে এক একবার দেখে যাচ্ছিলেন। বাইরে বাড়ির কোলাহল যথাসম্ভব সংযত রাখা হয়েছিল। তবু মাঝে মাঝে শুনতে পেলাম, বামন ঠাকুর, খোকাবাবুকে আর একটু ঝোল দাও, কর্তার ভাত ফুটছে নাকি? ভাসুর তাদের শাসন করে গেলেন, আস্তে আস্তে, চেঁচিও না। বাইরে জীবনের স্রোত তেমনি চলছিল। সেই দিনই বিকেলে তার মৃত্যু হল। তাকে নিয়ে গেল রাঙা শাড়ি পরিয়ে, কপালে সিঁদুর দিয়ে। পিসিমা উঠোনের উপর হয়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলেন। আমরা তাকে সান্ত্বনা দেবার বৃথা চেষ্টা করলাম না। দুই হাতে কান বন্ধ করে বসেছিলাম। তবু শুনতে পেলাম দূরে, বহু দূরে, হরিবোল হরিবোল। ঝি চাকরেরা বড় জায়ের তত্ত্বাবধানে গোবর জল ছিটিয়ে ঘর বারান্দা ধুয়ে ধুয়ে বাড়ি থেকে মৃত্যুর অসুচি স্পর্শ দূর করে দিচ্ছিল। সন্ধ্যা হয়ে এলো। তার শূন্য ঘরের দরজা জানালাগুলো খোলা পড়ে রইল। সে রাত্রিটা আমার বেশ মনে আছে। ফুটফুটে জ্যোৎস্না, বসন্তের বাতাস মাঝে মাঝে উৎপেলিত হয়ে উঠছিল। চৈত্র সংক্রান্তি তখন আসন্ন। বহু দূরে একটা ঢাক বাজছিল। বাগানের কোন গাছে একটা কুক পাখি ক্রমাগত ডাকছিল। শাশুড়ি বললেন, রামা, পাখিটাকে তাড়িয়ে দে তো। পিসিমার কান্নাও কিছুক্ষণের জন্য নীরব হয়ে এসেছিল। খোলা বারান্দায় বসে বসে হঠাৎ আমার স্বামীর জন্য কি একটা আশঙ্কায় মনটা হু হু করে উঠল। চাকরকে ডেকে বললাম, একবার তাকে এখানে শুনে যেতে বলো কে। পরদিন সকাল থেকে মিত্তির বাড়ির প্রকাণ্ড রথ আবার সেই বাঁধা রাস্তায় মন্থর গতিতে চলল। আবার সেই সকালে উঠে দুপুরের খাওয়ার আয়োজন, বিকেলে রাত্রিরের খাওয়ার ব্যবস্থা। সেই কারো জন্য আতপ চাল, কারো জন্য মোটা চাল। কেবল ভোগের দালানের কঠিন ভিজে মেঝের উপর পড়ে পিসিমার চোখের জলের আর শেষ ছিল না। খেমির কথা যে আর উঠত না তা নয়, সবাই বলতো, সিঁথির সিঁদুর নিয়ে গেল, এমন ভাগ্যি কি সকলের হয়? গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন কিরণ শঙ্কর রায়ের লেখা একটি গল্প, খেমি। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।